লেখিকা প্রিয়াঙ্কা শীর। দিয়া। শোনো, বাড়ি থেকে বেরোনোর আগে একটু দই মিষ্টি খেয়ে বেরো। অর্ণবের বাড়ি থেকে বেরোতে সত্যি খুব দেরি হয়ে যাচ্ছিল। আজকের মিটিংটা খুব ইম্পর্টেন্ট। জামার হাতার কলারটা গুটিয়ে ঘড়ি দেখতে যাওয়ার সময়ই দিয়ার পিছু ডাকটা কানে এলো। অর্ণব ঘড়িতে দেখলো 9টা বেজে গেছে। মিটিং শুরু হতে যদিও এখনো 1 ঘন্টা বাকি, কিন্তু আজ অর্ণবের বেশ দেরি হয়ে গেছে। দিয়ার কথা কানে যেতেই একটু বিরক্ত হয়েই বলল, আবার কি? অর্ণবের এই তিরিক্ষে মেজাজের রূপটার সাথে দিয়া বরাবরই পরিচিত। তাই একটু থতমত খেয়ে মুখ কাচুমাচু করে বলে উঠল, মানে ওই আর কি, মিটিং আছে তাই দই খেয়ে বেরোলে সব শুভ হয় বলে। অর্ণবের মেজাজটা আবার একটু সপ্তম সুরে উঠবে ভাবছিল। আগে অফিস বেরোনোর তাড়া, তার মধ্যে দিয়ার এসব সেকেলে নিয়ম মানা অর্ণবের একদম পছন্দ নয়। অর্ণব পেছন ফিরে একটু কঠিন সুরেই বলল, যখন তখন এই সেকেলে নিয়মগুলো মানা একটু বন্ধ করো না দিয়া। দেখতে পাচ্ছ না কত দেরি হয়ে যাচ্ছে? দিয়ার শান্ত দিঘির মতো গভীর টলমলে চোখগুলো খানিক ব্যথাতুর হয়ে উঠল, কিন্তু মুখে কিছু বলল না দিয়া। অযথা যখন তখন এই সামান্য কথাতেও চোখের জল ফেলা আবার অর্ণবের একদম পছন্দ নয়। তাই সেই ব্যথার ভুবনে ডুব দিয়ে অযাচিতভাবে ভেসে ওঠা জলীয় বাষ্পগুলোকে লুকিয়ে ফেলার চেষ্টা করল দিয়া। কিন্তু এই রুক্ষ মেজাজের কাঠখোট্টা স্বভাবের মানুষটাকে চিনতেও মাঝে মাঝে কেমন যেন ভুল হয়ে যায় দিয়ার। এই কাঠখোট্টা নিরস মানুষটাও কিভাবে যেন মুহূর্তের মধ্যে মুখে কিছু না বলতেই দিয়াকে বুঝে ফেলে। এ ধাঁধার উত্তর খোঁজা দিয়ার পক্ষে আজও সম্ভব হলো না। অর্ণব পায়ে জুতো মোজা গলাতে গলাতে বলল, দিয়া, দইয়ের বাড়িটা নিয়ে আসো। দিয়া শাড়ির আঁচল নিয়ে খুটখাট করছিল এক জায়গায় দাঁড়িয়ে। অর্ণবের কথা যেন ওর কানেই ঢুকছিল না। সেই সময় আবার গুরুগম্ভীর অর্ণবের গলার স্বর একটু ওপরে উঠল, দিয়া, বললাম না দইয়ের বাটিটা রান্নাঘর থেকে নিয়ে আসো। দিয়া শাড়ির আঁচল নিয়ে খুটখুট করতে করতে কি যেন একটা কথা এক মনে ভেবে চলেছিল সে সময়। বোধহয় গত রাতের কথা। গত রাতেই মানুষটাই তাকে কাছে টেনে নিজ বাহু ডোরে বেঁধে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, আমি তো আছি সব সময় তোমার পাশে। তোমার সব ভয় সব কষ্টে সব সময় আমি তোমার পাশে আছি। আর আজ কিনা এই মানুষটাই তাকে এইভাবে অবহেলা করছে। আসলে বিয়ের পর থেকেই দিয়া অর্ণবের এই দু ধরনের রূপ দেখে আসছে। অর্ণব অফিসের কাজকর্ম নিয়ে খুব প্র্যাকটিক্যাল। সে সময় সামান্য কিছু ভুল হয়ে গেলেও আর ছাড় পায় না কেউ। আর এই বাইরে রুক্ষ গম্ভীর স্ট্রিক্ট কঠোর ডিসিপ্লিন মেনে চলা মানুষটার ভেতরেও যে একটা নরম বিনয়ী স্বভাবের মাটির মানুষ আছে, যার দু চোখের অতল গভীরে ভালোবাসার বিশাল সমুদ্র রয়েছে, তার টেরও মাঝে মাঝে পায় দিয়া। এই যেমন কাল রাতেই দিয়া পা মুচকে বাথরুমে পড়ে গিয়েছিল। সে সময় আবার হঠাৎই পাওয়ার কাট, ভয়ে দিয়ার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন ওই তিরিক্ষে মেজাজের গম্ভীর স্বভাবের মানুষটাই নিজের অফিসের কাজকর্ম সরিয়ে রেখে মোবাইলের টর্চ জ্বালিয়ে দিয়াকে খুঁজতে খুঁজতে বাথরুমে এসে দেখে দিয়া বাথরুমের মেঝেতে স্লিপ খেয়ে পড়ে আছে। অনেক চেষ্টা করেও কিছুতে নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে পারছে না। ভাগ্যিস বাথরুমে দরজা খুলে বেরোনোর সময় দিয়ার পাটা মুচকে ছিল। তাই দরজাটা খোলা ছিল বলেই অর্ণব দিয়াকে খুঁজতে খুঁজতে বাথরুমে এসে দেখতে পেয়েছিল। অর্ণব দিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে ওকে কোলে তুলে বাথরুম থেকে ঘরে নিয়ে যায়। ওর পাটা ধরে বলে, কি কাণ্ড বাঁধিয়েছ, বেশ ফুলে গেছে দেখছি। নিজেই রান্নাঘর থেকে গরম জল করে নিয়ে এসে দিয়ার পা দুটো কিছুক্ষণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখে। তারপর তোয়ালে দিয়ে পা মুছিয়ে একটা অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়ে বলে, নাও ঘুমিয়ে পড়ো, কালকের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে। দিয়ার চোখের কোণে তখন আবেগের এক টুকরো সমুদ্র উত্তাল ঢেউ তুলে আছড়ে পড়ছিল বারবার। বারবার মনে পড়ছিল ছোটবেলায় তার বাবাও তো এইভাবেই তাকে আগলে রাখত যখন দিয়া খুব ভয় পেত। দিয়াকে কোলে তুলে নিয়ে বাবা সবসময় বলতো, জীবনে ভয়কে সবসময় জয় করতে হয়, আর তোর বাবা থাকতে তোকে কোনো বিপদ ছুঁতে পারবে না, বুঝলি? পিতৃহারা দিয়া বাবার কথা ভাবতে ভাবতে নিজের অজান্তেই দুফোঁটা চোখের জল ফেলেছিল। সেই সময় একদম সিনেমার হিরোদের মতো ফিল্মি কায়দায় দিয়াকে বুকে টেনে নিয়ে অর্ণব বলেছিল, আমি তো আছি দিয়া, তোমার সব ভয়ে তোমার সব কষ্টে তোমার পাশে। তাহলে এত কিসের ভয় তোমার? দিয়ার আবার মনে পড়ে যাচ্ছিল তার বাবার কথা।
মনে মনে ভাবছিল ঠিক বাবা যেভাবে তাকে আগলে রাখতো সেভাবে আগলে রাখে না। অবশ্য এ তো গেল গত রাতের কথা। মাঝরাতে লোডশেডিংয়ে পাওয়ার কাটের সময় যে আগাগোড়া আনরোম্যান্টিক মানুষের মনেও একটু আধটু প্রেম কেন জেগে ওঠে সে কারণ তো স্বয়ং ব্রহ্মাই জানেন। কিন্তু এখন সকাল ৯টা, ঠিক ১০টায় অর্ণবের মিটিং। অর্ণবের চোখের তারাগুলো সমানে অফিস ফাইলের পেজগুলোতে ঘুরে চলেছে, কানে ব্লুটুথ। সম্ভবত মিটিংয়ের ব্যাপারে কারোর সাথে গম্ভীর আলোচনা চলছে। দিয়া তখনও গতরাতের রূপকথার আলো ছায়াতে মিশে, কিন্তু অর্ণবের ভেতরের কেজো মানুষটা ততক্ষণে গতরাতের স্বপ্নের মায়াজাল থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে খুঁটি গেড়ে বসে আছে। এখন এ মানুষকে সহজে গতরাতের দিয়াকে বুকে জড়িয়ে ধরে আগলে রাখা মানুষটার সাথে মেলানো যাবে না। অর্ণবের আর একবার ধমকে অবশ্য দিয়ার ধ্যানটা ভাঙে। দিয়া একটু ভয়ে পেয়ে ছুটে রান্নাঘর থেকে দইয়ের বাটিটা আনতে যায়। মনে মনে নিজের অদৃষ্টকে খুব গাল পাড়তে থাকে দিয়া। কেন যে এমন আনরোম্যান্টিক কাঠখোট্টা খিটখিটে স্বভাবের ৭২ বুড়োর মতো পাবলিকের সাথে তার বিয়ে হলো। ঠিক সে সময় অর্ণবের আর একবার জোরে হাঁক দেওয়ার কথা। দিয়া এত দেরি হচ্ছে কেন? দিয়া তড়িঘড়ি করে দইয়ের বাটিটা নিয়ে এসে চামচে করে কিছুটা দই তুলে অর্ণবকে খাওয়াতে যাবে ভাবছিল, কিন্তু অর্ণব দিয়ার হাতটা ধরে থামিয়ে দেয়। দিয়া আবার হকচকিয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, কি হলো আবার? এই তো বলল দইয়ের বাটি নিয়ে এসো, তাহলে আবার থামিয়ে দিল কেন? অর্ণব ১ চামচ দই তুলে দিয়ার মুখে ঢুকিয়ে দিয়ে বলে, তোমার নিউ স্কুলে জয়নিং না আজ? অল দ্য বেস্ট। দিয়ার ভ্যাবাচাকা খাওয়া মুখটাতে আচমকা দমকা খুশির হাওয়া। সত্যি এই খিটখিটে মানুষটাকে আজও বুঝে উঠতে পারল না দিয়া। দিয়ার দু চোখে তখন এক ঝলক খুশির কলরল। মাঝে মাঝে আবার দিয়ার হঠাৎ করে খিদে পায়, আর মনের মতো খাবার খুঁজে না পেলে দিয়ার পেট গুড়গুড় করে। ক্লাস 10-এ পড়ার সময় দিয়াকে মাঝরাত অবধি জেগে পড়তে হতো। তার পাশে শুয়ে থাকা ঠাম্মি তখন ঘুমিয়ে কাদা। দিয়া ঠাম্মিকে ঘুম থেকে তুলে বলেছিল, ঠাম্মি, আচারের শিশিটা কোথায় লুকিয়ে রেখেছো বলো তো? ঠাম্মি বলেছিল, ও তো তোর মা লুকিয়ে রেখেছে, আমি অত শত জানি না বাবা, আমায় বারণ করে দিয়েছে। ওকে একটুও খেতে দেবেন না, তাহলে দেখব। পড়ার সময়ও আচারের শিশি নিয়ে বসে আছে। দিয়ার অবশ্য ঠাম্মির বলা কথা একটুও পছন্দ হয়নি, তাই মাঝরাতে ঠাম্মিকে তুলে আলু চাট বানিয়ে খেয়েছিল বেচারা ঠাম্মি। দিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল। এ কথা ভাবতেই দিয়ার মুখে এক চিলতে দুষ্টুমির হাসি ফুটে ওঠে। অবশ্য বিয়ে হয়ে এ বাড়িতে আসা স্তক দিয়ার এহেন ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার মতো মানুষ কোথায়? পাশে শুয়ে থাকা ঘুমন্ত অর্ণবকে দেখে তখন দিয়ার মনে হচ্ছিল যেন একটা সাক্ষাৎ জম। এক্ষুনি ঘুম থেকে উঠে বলবে, দিয়া শান্ত হয়ে ঘুমোতেও পারো না, মাঝরাতে ঘুমের মধ্যেও আলু কাবলি দই বড়া এসব বলে চিৎকার করতে থাকো। কিন্তু না, তার বিয়ে করা একমাত্র বর তখন ঘুমিয়ে কাদা। আর দিয়ার হঠাৎ মনে পড়ে যায়, মা যেন কি শিখিয়ে পাঠিয়েছিল, স্বামী নাকি দেবতা। এ কথা মনে পড়তেই দিয়া খিলখিল করে হেসে ওঠে। ইস, মা যদি জানতে পারতো সে অর্ণবকে সাক্ষাৎ যমদূতের সাথে তুলনা করেছে, তাহলে নির্ঘাত আসবটি নিয়ে তার পেছনে ছুটে বেড়াতো। বলতো, বেহায়া মেয়ে, এই শিখিয়ে পাঠিয়েছি তোকে আমি, স্বামীকে যমদূত বলা। দিয়া মুখে হাত চাপা দিয়ে হিহি করে হাসতে থাকে। অবশ্য যমদূতের কেন ঘুম ভেঙেছিল তা দিয়া নিজেও জানে না। হয়তো টয়লেট পেয়েছিল। অর্ণব ঘুম চোখে চশমাটা হাতড়ে হাতড়ে পড়ে বলে, কি গো, এখনো জেগে আছো কেন? দিয়া গম্ভীর মুখে বলে, কি করব, আমার তো খিদে পেয়েছে। খিদে পেয়েছে এই মাঝরাতে? দিয়ার মুখে তখন ছেলেবেলার ছেলে মানুষই। ঠামি আদর করে বলতো তখন, আমার দিদিভাইটা বড্ড আদুরে, বড্ড ছেলে মানুষ। এখন অবশ্য সে ছেলেবেলাও নেই, আর সে আদর দেওয়ার মানুষও নেই। সময়ের সাথে সাথে সবই তো হারিয়ে যায় আমাদের জীবন থেকে। অর্ণবের সাথে বিয়েটাও তো ঠিক সুখের কিনা তা আজও বুঝে উঠতে পারল না দিয়া। মাঝে মাঝে মানুষটাকে বড্ড কাছের মনে হয় দিয়ার, আবার মাঝে মাঝে বড্ড একগুঁয়ে, জেদি, রাগী। ঠিক যেন বুঝে উঠতে পারে না দিয়া, ঠিক যেন কাছে গিয়েও ছুতে পারে না দিয়া। কিন্তু সেই মুহূর্তে দিয়ার কানে আসে রান্নাঘরে টুংটাং আওয়াজ। দিয়ার মনে হলো নিশ্চয়ই ইঁদুরের উৎপাত। মাঝরাতেই হাতে র্যাটকিল স্প্রে নিয়ে রান্নাঘরে ঢুকে দিয়ার চক্ষু ছানা বড়া।
অর্ণব নামক গম্ভীর মানুষটি তার পরম প্রিয় শান্তির ঘুম ছেড়ে রাত্রিবেলায় স্প্যাগেটি বানাচ্ছে। দিয়ার মনের মধ্যে তো তখন হায় মে মর যাওয়া, ফিদা হয়ে গেছি বস টাইপের ফিলিংস চলছে। নিশ্চয়ই আমার জন্য রান্না করছে, কি ভালো বর পেয়েছে সে। কিন্তু দিয়ার খুশির টিউবলাইট তখন অনেকক্ষণ ধরে জ্বলবে জ্বলবে করেও আর জ্বলে উঠতে পারল না। দিয়ার খুশির গ্যাস বেলুনটা আকাশের অনেক উঁচুতে উঠতে উঠতে হঠাৎ ফটাং করে ফেটে গেল। যখন দিয়াকে রান্নাঘরে দেখতে পেয়ে অর্ণব বলে উঠল, ও তুমি এসেছো এখানে, ভালোই হয়েছে তাহলে। একটু সবজিগুলো কেটে দাও তো, নুডলসে দেবো। দিয়া আমতা আমতা করে বলতে যাচ্ছিল, আমি সবজি কাটবো? হঠাৎ ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে বিয়ের আগের দিন। দিয়া রান্না করতে ঢুকেছে রান্নাঘরে, মা বলছে, ওরে তোর জ্বালায় আজ আর আমরা খেতে পারবো না ঠিক সময়ে। তোর বাবা সুগারের রুগী, বেশিক্ষণ না খেয়ে থাকলে আবার ওর শরীর খারাপ করবে। আর দিয়া আবেগঘন গলায় বলে চলেছে, মা দাঁড়াও, হ্যাভ পেশেন্স, সব রান্না সময় মতো হয়ে যাবে। দিয়া আবার একটা লম্বা মেনুও বানিয়েছিল নিজের হাতে সেদিন দুপুরের লাঞ্চের। ভাত, ডাল, শুক্তো, মাছের কালিয়া, চাটনি, পাঁপড় ভাজা, সমস্ত রান্না দিয়া নিজে হাতে করবে ভেবেছিল সেদিন। ফাইনালি অবশ্য সবজি কাটতে গিয়ে নিজের আঙুলটাই কেটে বসে বাড়িশুদ্ধ লোকের মাথা খারাপ করেছিল দিয়া। আর রান্না স্বয়ং অন্নপূর্ণা এসে উদ্ধার করতে পারেনি দিয়াকে। কোনো রকমে একটাই রান্না করতে পেরেছিল, তা হলো পোড়া পোড়া ডাল। তার বাবা অবশ্যই পোড়া রান্না খেয়েও বলেছিল অপূর্ব স্বাদ। আর ওর মা মুখ বেঁকিয়ে বলেছিল, যত আদিক্ষেতা, মেয়েটা তো আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে, এত মাথায় তুললে চলবে ওকে? আর রান্নাঘর, তার মা আজও বুঝে উঠতে পারেনি শুধুমাত্র একটা পোড়া ডাল রান্না করে কটা সবজি কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেলা দিয়া কি করে অতটুকু সময়ের মধ্যে রান্নাঘরের ওই হাল করতে পারে। একদিকে লঙ্কা গুঁড়ো, একদিকে হলুদ গুঁড়ো পরে রান্নাঘরের মেঝে মাখামাখি, আর একদিকে সর্ষে তেলের বয়াম উল্টে তেলে মাখামাখি, সারা ঘরে পা পিছলে পড়ে যাওয়ার অবস্থা। মা জিজ্ঞেস করতে অবশ্য দিয়া খুব সপ্রতিভভাবে উত্তর দিয়েছিল, কি করব, আরশোলার সাথে কুংফু লড়তে গেলে ওরকম একটু আধটু হয়। আরশোলাটা আমার পিঠের ওপর পড়লো, আর আমায় কাটা আঙুল নিয়ে ওর সাথে ফাইট করতে হলে কিচেনের একটু দুর্দশা হবে না? কিচেনটা তখন রণক্ষেত্র হয়ে গেছিল জানো মা, একদম কার্গিল যুদ্ধ। আর আমি আর ওই আরশোলা ইন্ডিয়া পাকিস্তান, একদম হাড্ডাহাড্ডি লড়াই। কি বুঝলে? কথাটা বলে ফিক করে হেসে ফেলেছিল দিয়া। তার মা সব শুনে বলেছিল, আমার আর জেনে কাজ নেই বাপু, এদিকে বলে গেলি কিচেনের ধারে কাছেও তুমি থেকো না, আমি একা সব সামলে নিতে পারবো। আর এদিকে আমার সাধের কিচেনটার এই দশা করলি তুই। এই মেয়ে যে শ্বশুরবাড়ি গেলে কি হবে? সেদিনের কথা মনে পড়তেই হাসি পেয়ে যায় দিয়ার। আর অর্ণব কিনা দিয়াকে সবজি কাটতে বলছে। দিয়া অবশ্য চিরকালই বড় বিশাল হৃদয়ের মানুষ। একজন মানুষ এই মাঝ রাত্রিবেলা তার হঠাৎ খিদের সময় তার হেল্প চাইছে, আর দিয়া সেই হেল্প করবে না, তা হতে পারে কখনো? দিয়া পরমানন্দে নিজের গুণাবলী লুকিয়ে স্বেচ্ছায় ভলেন্টিয়ার করতে এগিয়ে এলো। কিন্তু অর্ণবের কেমন যেন একটা সন্দেহ হলো। বিয়ের পর থেকে একবারও রান্নাঘরে পা না দেওয়া দিয়াকে এত খুশিতে ডগমগ হয়ে সবজি কাটতে আসতে দেখে অর্ণব অবাকই হলো। গম্ভীর স্বরে বলল, পারবে তো সবজি কাটতে? দিয়া প্রচণ্ড অহংকার করে বলল, আরে এ তো কোনো ব্যাপারই নয় আমার কাছে, আমি তো 5 স্টার হোটেলের শেফদের থেকেও বেশি ভালো সবজি কাটতে পারি, একদম ব্যাকাটেরা হয় না জানো তো। অর্ণবের ব্যাপারটা কেমন যেন একটা সন্দেহ হলো। আর ভাবতে না ভাবতে দিয়ার কাটা একটা সবজির টুকরো ছিটকে এসে অর্ণবের নাকে গুঁতো খেলো। অর্ণবের আর বুঝতে বাকি রইল না দিয়ার সবজি কাটার কেরামতি বড়ই ফাটাফাটি। কিন্তু মুখে শুধু বলল, তুমি বেডরুমে যাও, এখানে বেশিক্ষণ থাকলে যে আবার কি কাণ্ড বাঁধাবে, কিচেনটার হাল বরবাদ হয়ে যাবে। চলে আসে দিয়া মুখ ভার করে, কিন্তু পেট তো খিদে চুই চুই করছে। কিছুক্ষণ পরে দেখলো অর্ণব দুহাতে দুটো বোল নিয়ে ঘরে ঢুকছে, সম্ভবত তাতে স্প্যাগেটি করা। দিয়া আবার মনে মনে ভাবতে থাকে, সত্যি বিয়ে করার কত উপকারিতা। এই তো গত মাসেরই কথা, বিয়ের পর সমস্ত আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ সারতে হয়, তাই অর্ণব আর দিয়া মসলন্দপুরে অর্ণবের কাকার বাড়িতে বেড়াতে গেছিল। তখন ওদের বাড়ির বড় বাগানটা দেখে দিয়া আর লোভ সামলাতে পারেনি। দুপুরবেলা চুপি চুপি সবার চোখের আড়ালে বাগানে গিয়ে কোমরের শাড়ির আঁচল গুজে অর্ণবের 10 বছরের পুচকে ভাইজিটার সাথে গাছ থেকে লাফিয়ে লাফিয়ে পেয়ারা পাড়ার চেষ্টা করে। সব থেকে নিচু ডালটা থেকেই পেয়ারা পাড়ার চেষ্টা করছিল দিয়া, তবু বেচারি একটা পেয়ারাও পারতে পারছিল না।
অর্ণবের পুচকে ভাইজিটাও বলতে শুরু করলো, কাম্মা ছেড়ে দাও, তোমার দ্বারা পেয়ারা পাড়া হবে না। তোমরা শহরের মেয়েরা কি আর গ্রামের মেয়েদের মতো পেয়ারা পাড়তে পারো? দিয়া তো ছেলেবেলার মতো পেয়ারা পাড়ার আনন্দে লাফাতে লাফাতে ভুলেই গেছিল তার কাকা শ্বশুর সত্যি খুব স্ট্রিক্ট। যদি দেখতে পেয়ে যায় ভর দুপুরবেলা বাড়ির বউ কোমরে আঁচল বেঁধে লাফিয়ে লাফিয়ে পেয়ারা পাড়ছে, তাহলে তো বাড়িতে একটা বেশ দক্ষ যজ্ঞ বাঁধতে পারে। কিন্তু এত কিছু ভাবার ফুরসত কোথায় ছিল দিয়ার? সে তো তখন পেয়ারা পাড়ার আনন্দেই মশগুল হয়ে গিয়েছিল। কিন্তু অর্ণব যে কখন থেকে চুপি চুপি দাঁড়িয়ে থেকে দিয়ার পেয়ারা পাড়া দেখছিল তা দিয়া বুঝতেও পারেনি। অবশ্য শেষবার একটা বড় লাফ দিয়েও যখন গাছের সব থেকে নিচু ডালটা থেকেও পেয়ারা পাড়া গেল না, দিয়ার ছোটবেলার মতো ঠোঁট ফুলিয়ে ভেউ ভেউ করে কাঁদতে ইচ্ছে করছিল। সেই সময় কোথা থেকে অর্ণব নামক কিম্ভূত কিমাকার মানুষটা এসে তার হাইটের অ্যাডভান্টেজ নিয়ে গাছ থেকে একসাথে কয়েকটা পেয়ারা পেড়ে দেয়। ওই যে কটা পেয়ারা গাছের নিচু ডালটায় ধরেছিল সব কটা পেয়ারা পেয়ে দিয়া তো তখন দারুণ খুশি। গদগদ স্বরে অর্ণবকে থ্যাংক ইউটা বলে দেবেই ভাবছিল, কিন্তু মহাশয়ের অ্যাটিটিউড তো কিছু কম যায় না। দিয়াকে দুটো পেয়ারা পেড়ে দিয়ে ভাবল সে জগৎ সংসারের সমস্ত কার্য উদ্ধার করে দিয়েছে। দিয়ার কানে কানে চুপি চুপি বলে গেল অর্ণব, শোনো, বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই। নিমেষে দিয়ার মুখের সমস্ত আনন্দ মিলিয়ে গেল। মানুষটাকে যেই একটু ভালো ভাবতে যাবে ভাবে দিয়া, অমনি সে কিছু না কিছু খারাপ কথা বলে চলে যায়। মনে মনে খুব রাগ হয় দিয়ার। দুটো পেয়ারা পেরে দিয়ে যা ইচ্ছে তাই শোনালো। দিয়া হলো বামুন, আর গাছের ডালে ঝোলা পেয়ারাগুলো হলো আকাশের চাঁদ। এর আগেও দিয়া তার মধ্যে উচ্চতা নিয়ে অর্ণবের কাছ থেকে দু চারবার টিপ্পনি শুনেছে। যখন ওয়ার্ডরোবের সব থেকে ওপরে তাক থেকে জামা পাড়ার জন্য দিয়াকে টুলের ওপর উঠতে হয়েছে, তখনও পাশ থেকে ওই কিম্ভূত কিমাকার মানুষটা ফোড়ন কেটে চলে গেছে। না, ছোটবেলায় ঠিক করে কমপ্লেনটা খাওয়া হয়নি, তাহলে শুধু বয়সেই বড় হয়েছে, কিন্তু বাড়েনি একদম। দিয়া আবার বড় বড় চোখ করে অর্ণবের দিকে তাকাতেই অর্ণব বলতো, মানে রিন্টুর কথা বলছি। ও ছোটবেলায় একদম কমপ্লেনটা খায়নি, জানো তো। মা, তোমার কথা কেন বলবো আমি? তুমি তো কত লম্বা। সেদিন তো নিজের চোখে দেখলাম পেতনির মতো হাত বাড়িয়ে কেমন অত উঁচুতে ঝোলা গাছের পেয়ারাটাও পেরে ফেললে। দিয়ার বেশ খানিকটা রাগ হচ্ছিল, আবার তবু অর্ণব তো আর থামার পাত্রই নয়। আবার বলে চলল, তাছাড়া তোমার তো এই ছোট্ট একটা পুচকে টুল লাগে, জানো রিন্টুর এর থেকে কত বড় লম্বা একটা টুল লাগে, এই একদম আমার হাইটের। দিয়া ততক্ষণে টুল থেকে নেমে এসে অর্ণবের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, বুঝলাম, খুব রসিকতা হয়েছে আমাকে নিয়ে। তো আমি নয় ছোটবেলায় কমপ্লেন খাইনি, কিন্তু তোমাকে তো দিয়া আবার কথা হারিয়ে ফেলেছিল। কিন্তু না, ঝগড়ার সময় তো কিছুতেই হারলে চলবে না, তাই আবার একটু ভেবেচিন্তে বলেই ফেলে, তোমাকে তো হাইব্রিডের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তাই এত তাড়াতাড়ি তুমি এত লম্বা হয়েছ। তোমার তো শুধু কমপ্লেনে চলতো না। দিয়ার কথা শুনে অর্ণব হো হো করে হাসতে থাকে। কি, আমি হাইব্রিডের ইঞ্জেকশন নিয়েছি? দিয়া অবাক চোখে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। সত্যি কি তাহলে তার সম্পর্কের পারদ গলছিল? এই কাঠখোট্টা বেরসিক মানুষটাও যে দিয়ার পাল্লায় পড়ে এইভাবে প্রাণখোলা হাসিতে বাড়ি মাতাবে, তা কি কেউ ভাবতে পেরেছিল? দিয়ার এখনো মাঝে মাঝে সেই দিনটার কথা মনে পড়ে যায়, যখন তার শাশুড়ি মা তার হাত ধরে বলেছিল, পারবি আমার ছেলেটাকে একটু জীবনটাকে বাঁচতে শেখাতে? ও যে বয়সের আগেই বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল। সংসারের সব ঝামেলা দায়িত্ব নিজের কাঁধে নিতে গিয়ে জীবনটা বাঁচতে ভুলে গেছে ছেলেটা। মৃত্যু পথযাত্রী শাশুড়িকে কথা দিয়েছিল দিয়া, আপনার ছেলে আবার আগের মতো হাসবে মা, দেখবেন, আমি আমার কথা রাখবো। সেই কথা যে রাখতে পেরেছে দিয়া, তাই ভেবেই ভালো লাগছিল। এই রুক্ষ কাঠখোট্টা মানুষটাও তাহলে দিয়ার পাল্লায় পড়ে বড্ড তাড়াতাড়ি বদলাচ্ছিল। কিন্তু মাঝে মাঝে তবু এখনো অর্ণবের মেজাজটা কেমন বেখাপ্পা হয়ে থাকে। যখন কাজের খুব চাপ থাকে, অর্ণব যেন ল্যাপটপ আর অফিসের ফাইল থেকে চোখ তুলতেই চায় না। সে সময় অর্ণবের একটু অ্যাটেনশন পাওয়ার অপেক্ষায় দিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু অর্ণবের সময়ই হয় না দিয়ার জন্য।
দিয়ার মাঝে মাঝে মনে হয় তাদের সম্পর্কের সমীকরণ বোধহয় আর কোনোদিনই বদলাবে না। অর্ণবের ব্যস্ততা দিয়ার মন খারাপের কারণ ছিল না, কিন্তু অর্ণবের রুক্ষতা দিয়ার মন খারাপের কারণ ছিল। ঠিক এরকমই একটা সময়ে দিয়া একদিন দেখতে পায় অর্ণব খুব আপসেট, একা একা দাঁড়িয়ে আছে বারান্দায় চুপচাপ। সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায় ভরে যাচ্ছে বারান্দাটা। দিয়া ধীর পায়ে অর্ণবের কাছে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখতেই অর্ণব বাচ্চা ছেলের মতো দিয়ার বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। কি হয়েছে এক্স্যাক্টলি সেটা বোঝার আগেই অর্ণব নিজেই বলে ওঠে, কাকিমাকে বাঁচাতে পারলাম না দিয়া। মায়ের মতো উনিও যে লিউকেমিয়ার পেশেন্ট ছিলেন। দিয়া এবার বুঝতে পারে অর্ণব ঋষভের মায়ের কথা বলছে। ঋষভ অর্ণবের ছোটবেলার বন্ধু, একসাথে খেলাধুলা হই হট্টগোল করে বড় হয়েছে দুজনে। তাই কাকিমাও অর্ণবের খুব কাছের একজন মানুষ ছিলেন। কাকিমার চলে যাওয়াটা অর্ণব একদম মন থেকে মেনে নিতে পারেনি, কারণ অর্ণবের মাও তো ওই একই অসুখে গত হয়েছিলেন। দিয়া অর্ণবের চোখের জল মুছিয়ে ওর হাত ধরে ওকে বাড়ির সামনে রাস্তাটায় নিয়ে আসে। কিছুক্ষণ আগেই এক নাগাড়ে হয়ে চলা মুষলধারে বৃষ্টিটা তখন থেমে গেছিল, কিন্তু রাস্তায় তখনও গোড়ালি অবধি জল জমেছিল। অর্ণব বুঝতে পারছিল না তখনও দিয়া ঠিক কী করতে চাইছে, কেন ওর হাত ধরে ওকে রাস্তায় জমা জল দেখাতে নিয়ে এসেছে। দিয়া রাস্তায় জমা জল দেখে একটু মুচকি মুচকি হাসলো। এই তো ব্যাস, আমার কাজ হয়ে যাবে তাহলে। কাজ হয়ে যাবে? কি কাজ হয়ে যাবে? কি আবোল তাবোল বলছো দিয়া? অর্ণবের এবার একটু ভয় করলো দিয়ার মতিগতি দেখে। এই পাগল মেয়ে যে কখন কি করে বসে সত্যিই তা বোঝা দায়। দিয়া এবার অর্ণবের দিকে তাকিয়ে বলল, নাও লাফাও। অর্ণব এবার একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, লাফাবো মানে? আর ইউ লস্ট? হ্যাভ ইউ গন ম্যাড দিয়া? আমি তোমাকে কাকিমার মৃত্যুর কথা বলে আমার কষ্টটা বোঝাতে চেয়েছিলাম, আর তুমি জাস্ট বিহেভিং লাইক এ স্টুপিড ইডিয়েট। অর্ণবের চোখে বিরক্তি স্পষ্ট। দিয়া সব শুনে বলল, হয়ে গেছে আমায় গালাগাল করা। যত খুশি আমায় গালাগাল করতে পারো, কিন্তু আমায় মনের মতো গালাগাল করেও কিন্তু তোমার মনের কষ্ট যাবে না। এবার একটু ভ্রু কপালের ওপরে তুলে বলল, কি করে যাবে জানো? দিয়ার কথায় অর্ণবের সব সময় তাক লেগে যায়। মেয়েটা ভুল বলে না ঠিক, অর্ণব কিছু বুঝতে পারে না। শুধুও বকবক করতে শুরু করলে মনে হয় একটা মিঠে তাজা বাতাস এসে ভরিয়ে দিচ্ছে অর্ণবের জীবন। অর্ণবের ৩২ বছরের ক্লান্ত জীবনে অর্ণব শুধু জীবনের জাতাকলে পিষেছে, বাঁচতে পেরেছে কই? মুক্ত হাওয়ায় তাজা বাতাসে শ্বাস নিয়েছে কই? দিয়া আবার বলে ওঠে, কি ভাবছো আমি ভুলভাল বকছি তাই তো? শোনো, কিছু সময় না ভুলভালই বকতে হয়। যখন ঠিক বলে কিচ্ছু হয় না তখন একটু ভুলভাল বকতে হয়। কথাটা বলি অবশ্য আনমনে জিভ কাটে দিয়া। কি ভুলভাল বকছে সে নিজেই ভেবে পায় না। তারপর বলে, শোনো, যেটা বলছি সেটা করো। জীবনে দুঃখটাকে আঁকড়ে ধরে বাঁচলে দুঃখ কখনো তোমায় ছেড়ে যাবে না, কিন্তু ওকে যদি তুমি ছেড়ে দাও দেখবে ও তোমায় ছেড়ে চলে যাবে। আর কি করে ছাড়তে হয় জানো ওদেরকে? দাঁড়াও, আমি তোমায় শেখাচ্ছি। অর্ণব দুহাত তুলে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল। দিয়া, আমার কথাটা শোনো। কেউ দেখতে পেলে কি হবে? আরে কিচ্ছু না, একবার আমার কথাটা শুনেই দেখো না মিস্টার, ঠকবে না একটুও। দিয়া আবার ঠোঁট উল্টে বলল, তুমি তো জানোই না কিভাবে জীবনটা বাঁচতে হয়। তোমায় আমি জীবন বাঁচতে শেখাচ্ছি, কিভাবে মুক্ত আকাশে নিঃশ্বাস নিয়ে তাজা ফ্রেশ এয়ার ফুসফুসে ভরতে হয়। তুমি যে জীবনটাকে জীবন বাঁচা বলো, সেটা কি আদৌ জীবন? সারাক্ষণ শুধু টেনশন, চিন্তা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, লাভ ক্ষতির হিসেব, ইঁদুর দৌড়ের লড়াই। দিয়া এবার অর্ণবের গালে হাত রেখে বলে, কি হবে এত ইঁদুর দৌড়ে দৌড়ে অর্ণব, যদি জীবনটা এক মুহূর্তের জন্য প্রাণ খুলে বাঁচতে না পারো? দিয়ার কথা শুনে অর্ণবের আবার সব গুলিয়ে যাচ্ছিল। সত্যি তো, এই পাগলি তো ওকে ভুল কিছু বোঝাচ্ছে না। ও যেভাবে খুব সহজে জীবনটা বাঁচতে পারে, অর্ণব তো পারে না। ওর যে ছেলেবেলা থেকে ভয়, ইঁদুর দৌড়ে না দৌড়ালে তুমি যে হেরে যাবে অর্ণব, তুমি যে হেরে যাবে। তাই তো সেদিন যখন কাকাইয়ের বাড়িতে দিয়া কোমরের শাড়ির আঁচল গুজে পেয়ারা পাড়ছিল, কিংবা হাঁটু অবধি শাড়ি তুলে পাড়ার বাচ্চাদের সাথে কিতকিত খেলছিল, অর্ণবের মনে হচ্ছিল আড়ালে দাঁড়িয়ে ও যেন এক দৃষ্টে দিয়াকেই দেখে। ওকে তো এত ভাবতেই হয় না, লোকে দেখলে কি ভাববে। ও তো বেশ কারোর পরোয়া না করে জীবনটা বাঁচতে পারে।
এমনকি ওর স্ট্রিক্ট কাকা শ্বশুরের চোখ রাঙানিকেও ভয় পায় না দিয়া। তাহলে অর্ণব কেন পারে না দিয়ার মতো জীবনটাকে সহজ স্বাভাবিক বাঁচতে? কেন নিজের ভেতরে এত কষ্ট লুকিয়ে রেখেছে ও? অর্ণব দিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে, আর দিয়া অর্ণবের সায় পেয়ে বুঝতে পারে অর্ণব দিয়ার পাগলামিকে প্রশ্রয় দিচ্ছে। দিয়ার প্রাণোচ্ছল হাসিতে অর্ণবের ভেতরের বিমর্ষ ক্লান্ত মানুষটা কেমন যেন বদলাতে থাকে। দিয়া অর্ণবের হাতের মুঠোয় নিজের হাত রেখে বলে, ভালোবাসা মানে কি জানো অর্ণব? ভালোবাসা মানে জল জমা রাস্তায় তুমি যাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসো, তার হাত ধরে জলের মধ্যে ছপাং ছপাং করে লাফানো। এতে সব ডিপ্রেশন চলে যায়, বুঝলে? অর্ণবের মুখে আর কোনো কথা আসছিল না, শুধু মনে হচ্ছিল দু চোখ ভরে দিয়াকেই দেখে। দিয়া আবার বলতে শুরু করে, নাও লাফাতে শুরু করো। এখন সবাই যে যার ঘরে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, কারোর অত জানার চান্সও নেই। দিয়া অর্ণবের হাত ধরে ওই বৃষ্টির জল জমা শহরের রাস্তায় সমস্ত ভিড়ভাট্টা, কোলাহল, ধোঁয়া, পলিউশন সমস্ত কিছুকে উপেক্ষা করে শহর জীবনের সমস্ত দুশ্চিন্তাকে মুক্তি দিয়ে লাফাতে থাকে। আর দূরে, বহু দূরে আকাশের গায়ে হারিয়ে যেতে থাকে সমস্ত বিষণ্ণতা। দুটি ছেলেমেয়ে তখন পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে একে অপরের ভালোবাসায় মত্ত, একে অপরকে আবিষ্কার করতে মত্ত। একজন আরেকজনকে জীবন বাঁচাতে শেখাচ্ছে, আর আরেকজন অপরজনকে বাঁচতে শেখাতে গিয়ে আবার নিজেকে বাঁচাচ্ছে নতুন করে। আসলে এই ইট কাঠ পাথরের পৃথিবীতে বেঁচে তো থাকি আমরা সবাই, কিন্তু বাঁচার মতন বাঁচতে পারি কজন? দিয়ার চোখের তারায় অর্ণব এক নতুন পৃথিবী খুঁজে পাচ্ছিল। দিয়ার হাত ধরে ওই জলজমা রাস্তায় লাফাতে লাফাতে অর্ণব ভুলে যাচ্ছিল কষ্ট কি, যন্ত্রণা কি। প্রত্যেক দিন ফুসফুসে আমরা স্বস্তি শান্তির বদলে টেনশন আর ডিপ্রেশন নামক ভয়াবহ দূষিত বায়ু ভরে চলেছি। মাঝে মাঝে সব ছেড়ে দিয়ে খেয়ালি বাউলের একতারার সুরে জীবনের ছন্দকে ছেড়ে দেওয়া উচিত। দিয়া অনেকক্ষণ ধরে অর্ণবের হাত ধরে জলের মধ্যে লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে গিয়ে অর্ণবের বুকের মধ্যে মুখ গোজে। সে সময় আবার মুষলধারায় বৃষ্টিটা শুরু হয়। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটায় যেন ধুয়ে মুছে যেতে থাকে সমস্ত ক্লান্তি। এক অদ্ভুত আবেশ ঘিরে ধরে দুজনকে, এর আগে এই উপলব্ধি যেন কখনো হয়নি। জলে ভেজা রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে দুজনে। দিয়ার বৃষ্টি ভেজা ঠোঁটে প্রথমবার ঠোঁট রাখে অর্ণব। প্রথম স্পর্শে শিউরে ওঠে দিয়া। আকাশ পারে তখন দামাল বৃষ্টি অঝোর ধারায় বইছে। সকালবেলা ঘুম ভাঙতে দিয়া দেখে অর্ণব বেডটি করে নিয়ে এসেছে। গত রাতের কথা ভেবে দিয়া মনে মনে একটু লজ্জা পায়, কিন্তু নিজের থেকেও বেশি অর্ণবের মুখের খুশি দেখতে পেয়ে দিয়া যেন আরও শান্তি পায়। হয়তো এই শান্তিটা পাওয়ার জন্যই, হয়তো অর্ণবের মুখের এই খুশির হাসিটা দেখার জন্যই দিয়া এত পাগলামি করে। আনমনা দিয়া আবার নিজেকে প্রশ্ন করে, যখন আমরা নিজের থেকে বেশি অন্যের সুখ দুঃখের পরোয়া করি, কারোর মুখের একচিলতে হাসি দেখার জন্য মনে হয় সব করতে পারি, তখন তাকেই ভালোবাসা বলে না? দিয়া অর্ণবের দিকে অপলক তাকিয়ে থাকে। অর্ণব সাইড টেবিলে বেডটিটা রেখে দিয়ার কাছে ঘেঁষে বসে দিয়ার কপালে একটা চুমু খায়। দিয়া যেন সে সুখের সাগরে ভাসছিল তখন। মনে মনে শুধু একটা কথাই ভাবতে থাকে দিয়া, অর্ণবের কি কিছু বলার আছে তাকে? কিন্তু দিয়ার তো অনেক কিছু শোনার আছে অর্ণবের কাছ থেকে। তাহলে অর্ণব কিছু বলছে না কেন? কিন্তু তা সত্ত্বেও দিয়ার ভীষণ ভালো লাগছিল সেই মুহূর্তটাকে। মনে হচ্ছিল কিছু অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব হয় না, কিন্তু মুখে কিছু না বলেও কত সুন্দর হয় সেই মুহূর্তগুলো। অর্ণব দিয়ার কোলে মাথা রেখে বলে, জানো দিয়া, বাবা যখন মারা গেল সবে এইচএস দিয়েছি, তখন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলাম। কোনো রকমে কিছুটা লোন নিয়ে কিছুটা মায়ের গয়না বিক্রি করে পড়াশোনা করতে শুরু করলাম। মা সবসময় বলতো, যত কষ্টই হোক কারোর কাছে হাত পাতবো না, কারোর সাহায্য নিলে যে আজে বাদে কাল মাথাটা তার কাছে নোয়াতে হবেই। তাই আমরা কারোর সাহায্য নিইনি কখনো। কিন্তু সংসার ভীষণ কষ্টেই চলতো। রিন্টু তখনও ছোট, স্কুলে পড়ে। জীবনে একটাই লক্ষ্য ছিল কিভাবে সমস্ত সমস্যার সমাধান করব। কিন্তু এই কর্তব্য আর দায়িত্বের হিসেব মেলানোর চেষ্টায় কখন আর কিভাবে যেন নিজেকে হারিয়ে ফেললাম। ভুলেই গেলাম আমারও তো একটা জীবন ছিল। আমিও তো একলা ছাদে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতাম। আমিও তো জীবনটাকে বাঁচতে ভালোবাসতাম প্রাণ ভরে।
কিন্তু কোথায় হারিয়ে গেল সব বুঝতেই পারলাম না। আস্তে আস্তে যখন নিজের সমস্ত দায়িত্বগুলো পূরণ করতে থাকি, তখন কিছুটা শান্তি পাচ্ছিলাম। মনে হচ্ছিল যাক, একটা কাজ তো হলো। কিন্তু জীবনটা ততদিনে বড্ড মেকি আর একঘেয়ে হয়ে গেছে। বুঝতেই পারিনি যে জীবনটা বাঁচছি, যে হাসিটা হাসছি তা যে বড্ড নকল আর সাজানো। তারপর তুমি এলে আমার জীবনে, মা বলল বিয়ে কর, তোর সংসার দেখে আমি মরেও শান্তি পাই। আমি তখনও না বলতে পারলাম না। মায়ের লিউকেমিয়া ধরা পড়ে গেছে ততদিনে। মৃত্যু পথযাত্রী মাকে কিভাবে না বলতাম। কিন্তু জানো, আমি বিয়ের জন্য একদম রাজি ছিলাম না। বিয়েতে হ্যাঁ বলাটাও ছিল, মাকে দেওয়া কথা রাখা। দিয়া এতক্ষণে কথা বলে ওঠে, সেটাও কি কর্তব্য ছিল? তাই তো। হ্যাঁ, বলতে পারো অনেকটা সেরকম। আর যখন আমায় দেখতে গেছিলে প্রথম দিন, তখন কি ভেবেছিলে? নিশ্চয়ই একদম পছন্দ হয়নি, খুব খারাপ কিছু ভেবেছিলে। আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট। অর্ণব হাসতে থাকে। খানিকটা তাই। টিভিতে একটা সিরিয়াস নিউজ চলছিল সে সময়। সবাই সে সময় তা নিয়ে আলোচনা করছিল, কিন্তু তোমার কোনো মনই ছিল না ওদিকে। এমনকি আমি যে পাত্র হয়ে দেখতে গেছি সে ব্যাপারেও খুব একটা বিশেষ ভ্রুক্ষেপ ছিল না তোমার। তুমি আমার সাথে একটা কথাও বলনি। তুমিও তো বলনি। আমি তো ভাবছিলাম কি বলবো। এমনিতে তো বিয়েতে রাজি ছিলাম না। তারপর তোমায় দেখে মনে হলো খুব ননসেন্স একটা মেয়ে। দেশের পলিটিক্স, ইকোনমিক্স কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই। নিশ্চয়ই ভীষণ ইমম্যাচিওর। টিভির খবরে কোনো ইন্টারেস্ট নিল না। আনমনা হয়ে বাগানের দিকে তাকিয়ে রয়েছে। তার কিছুক্ষণের মধ্যে তুমি মাকে জিজ্ঞেস করলে তুমি একটু ভেতরে যাবে কিনা। ততক্ষণে আমাদের বাড়ির সবার মনে এই ভাবনা শুরু হয়ে গেছে, এই মেয়ের নিশ্চয়ই কোনো লাভার আছে। না হলে কেন এত মন উড়ু উড়ু। ঝিমলি দিত আমার কানে কানে বলেই দিল, বুঝলি টুবাই, এই মেয়ের কোনো বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই। আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে। মেয়েটা দেখতে এত সুন্দর হলে হবে কি, ভীষণ ছেলে মানুষই আর ইম্যাচিওর। কিন্তু তোমার ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরে আমারও একটু টয়লেট যাওয়া দরকার পড়ে। তোমাদের ওয়াশরুমে যাওয়ার সময় আর চোখে তোমাদের ব্যালকনিটা চোখে পড়ে। তুমি ওখানে দাঁড়িয়ে নিজের পোষা খরগোশগুলোর সাথে গল্প করছিলে। সম্ভবত ওদেরকে ইংলিশ বলা শেখাচ্ছিলে না। দিয়া এবার হিহি করে হাসতে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে তো ওদেরকে আমি চাইনিজ, জাপানিজ বলাও শেখাই গো। কিন্তু ব্যাটাগুলো এমন অবাধ্য, বাংলা ছাড়া কিছু বলতেই চায় না। আমায় চোখ রাঙিয়ে বলে কি না, তোমরা বাঙালি হয়েও মাতৃভাষার অপমান করতে পারো, সারাক্ষণ গড়গড় করে ইংরেজি বলে, কিন্তু আমরা ওসব পারবো না বাবু। তো আমিও খুব রেগে গিয়ে বললাম, বলিস কি রে হতভাগা, ইংরেজি তো আমাদের কাজের ভাষা, তাই তো এত ইংরেজিতে সবসময় গড়গড় করতে হয়। কিন্তু তাও ওরা কথা শুনবে না জানো। বলে না না, আমরা কিছুতেই শুনবো না। আমরা আমাদের মাতৃভাষার বিরোধিতা করতে পারবো না। তাই অগত্যা আমি আমার পোষা টিয়াটাকে ইংরেজি শেখাতে যাই। ও আবার কি বলল জানো? অর্ণবের খুব মজা লাগছিল দিয়ার কথা শুনে। কি বলল? বলল ওদের নাকি আবার মাতৃভাষার প্রতিও টান নেই। পুরোহিত ঠাকুর পুজো করতে এসে যে সংস্কৃত মন্ত্র আওড়ায়, ওদের নাকি আবার সেসবের প্রতি ভীষণ টান। আমায় মুখস্থ করে দেখালো জানো, কিরকম গড়গড় করে দু চারটে সংস্কৃত মন্ত্র আওড়ে গেল। আমি ভাবলাম বোঝো ঠেলা, এবার আমি কোথায় তাহলে আমার জ্ঞানের বোঝা খালি করব। তাই ঠাম্মাকে ইংরেজি শেখাতে গেছিলাম। কিন্তু ঠাম্মা কি করলো জানো? অর্ণব আবার জিজ্ঞেস করলো, কি করলো? ঠাম্মিকে বললাম, ঠাম্মি হাই, হাউ আর ইউ? ঠাম্মি বলল কি, মিউ মিউ? হ্যাঁ, বিড়াল ডাকে মিউ মিউ। আমি বললাম, উফ ঠাম্মি তুমি যে কি না। ঠাম্মি আবার কি বুঝলো জানি না, আমায় জিজ্ঞেস করলো, হ্যাঁ রে পাত্র কেমন, মানে তোমার কথা জিজ্ঞেস করছিল। তো আমি বললাম, পুরো হ্যান্ডসাম। ঠাম্মি কি বললো জানো? অর্ণব এবার হাসতে হাসতে বলল, কি বলল? দিয়া একটু ভয়ে কাচুমাচু মুখ করে বলল, ঠাম্মি একটু জোরে চেঁচিয়ে বলল, কি? বুড়ো? বুড়ো ভাম? অর্ণব এবার আর নিজের হাসিটা চেপে ধরে রাখতে পারছিল না। মনে হচ্ছিল হাসতে হাসতে ওর পেটে খিল ধরে যাবে। দিয়া সে সময় বলে উঠল, আসলে কি বলো তো ঠাম্মি না পুরো এই কথাটাকে বুড়ো শুনেছে, আর হ্যান্ড শুনতেই পাইনি। সামকে ভাম শুনেছে। ঠাম্মি না যা বলা হয় তার প্রথমের দিকটা শুনতে পায়, আবার পরের দিকটা শুনতে পায় না। আবার কখনো মাঝেরটা শুনতে পায়, আবার পরেরটা শুনতে পায় না। আবার যেগুলো শুনতে পায় আমরা ভাবি সেগুলো যে আবার ঠিক কি শুনতে পায়, তার আবার ঠিক কেউ বুঝতে পারে না। তাই জন্য জানো তো আমি আর কাউকে ইংরেজি শেখাতে যাই না। অর্ণবের হাসি তখনও থামছিল না দিয়ার বকবকানি শুনে। দিয়া থামলে অর্ণব আবার বলতে শুরু করে, জানো দিয়া, মা চলে যাওয়ার পর ভাবিনি কখনো জীবনটা আবার বদলাবে। তুমি আমার জীবনটা সত্যি বদলে দিলে জানো।
সেদিন যখন দেখলাম তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে খরগোশগুলোর সাথে গল্প করছো, তখন মনে হলো কি জানি জীবনকে একটা সুযোগ দিয়েই দেখি। কিছু ভুল নাও তো হতে পারে। হয়তো সেদিন সেই মুহূর্তে তোমায় দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার। দিয়া আবার ভীষণ এক্সাইটেড হয়ে বলে উঠল, মানে তুমি সে সময় আমায় দেখে আমার প্রেমে পড়ে গেছিলে, তাই তো? কি গো, বলো, তাই তো? অর্ণব এবার একটু মৃদুস্বরে উত্তর দিল, হুম। মনে মনে ভাবলো কি জানি, আবার কি মনে মনে ভাবছে এই পাগলি। ঠিক সেই সময় আবার দিয়া বলে উঠল, পুরো ড্রামা কুইনদের বলার কায়দায়, ইস, আমি যদি জানতাম গো। কি জানতে? এই যে তুমি খরগোশের সাথে কথা বলা দেখে আমার প্রেমে পড়ে গেছো, তাহলে তো আমি বাগানের কাঠবিড়ালিগুলোর সাথে যে কথাগুলো বলি সেগুলো শোনাতাম তোমায়। জানো ওদের সাথে কি কথা বলি? অর্ণব জিজ্ঞেস করলো, কি বলো? ওদের সাথে আমি বলিউড মুভি নিয়ে কথা বলি। অর্ণব আবার অবাক হয়ে যায়, বলিউড মুভি? হ্যাঁ, বলিউড মুভি মানে মোস্টলি ভিলেনদের ডায়লগ। যেমন আমি বলি কিতনে আদমি থে, ওরা বলে মোগাম্বো খুশ হুয়া। আমি বলি আও ললিতা, ওরা বলে খামোশ। আমি বলি ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর, ওরা বলে মেরে করণ অর্জুন আয়েঙ্গে। আমি বলি আজ খুশ তো বহুত হোগে তুম, ওরা বলে मेरे पास बंगला है, गाड़ी है, নকার হে, চাকর হে, তোমারে পাস ক্যা হে? আমি খুব গর্ব করে বলি মেরে পাস ঠাম্মি হে। ব্যাস, যেই না বলা ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। কেন জানো? অর্ণব পেটে গুড়গুড় করা হাসিটাকে চেপে রেখে জিজ্ঞেস করে, কেন কেন? দিয়া এবার যাহ, বুঝতেই পারলে না? এত সহজ ব্যাপারটা। এরকম ভাব করে বলে ওঠে, কারণ ঠাম্মির ইংরেজিকে ওরাও ভীষণ ভয় পায়। দিয়ার চোখ মেরে বলার কায়দায় অর্ণবের এত হাসি পায়, সে হাসি থামতেই চায় না। রবিবার দুপুরবেলা অর্ণবের ছুটির দিন। অর্ণবের ইচ্ছে ছিল দিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, কিন্তু দিয়া আগে থাকতে জানিয়ে রেখেছিল কোথায় যাওয়া হবে। সেটা আগে থাকতে দিয়া ঠিক করে রেখেছে। দিয়া অর্ণবকে কোথায় নিয়ে যাচ্ছে সেসব কিছু বুঝে ওঠার আগেই দিয়া অর্ণবকে নিজের স্কুটিতে বসিয়ে ছুটতে থাকে। কিন্তু দিয়া কোথায় নিয়ে যাচ্ছে সেসব সাসপেন্স রিভিল হওয়ার আগেই দিয়া অর্ণবকে নিয়ে হাজির হয় হাতিবাগানের পাখির বাজারে। অর্ণব খুব অবাক হয়ে যায়, কি গো, এখানে এলাম কেন? এখানে কি করবে তুমি, পাখি কিনবে? দিয়া একটু জ্ঞানী জ্ঞানী অভিব্যক্তি মুখে ফুটিয়ে বলল, হ্যাঁ তা তো কিনবই, কিন্তু কিন্তু কি করবে? সাসপেন্সে আবার অর্ণবের চোখগুলো গোল গোল হয়ে যায়। দিয়ার যা মাথা খারাপ, বলা যায় না কি করবে। দিয়া দুটো পাখির খাঁচা কিনে ফেললো পাখির বাজার থেকে। অর্ণব অবাক হয়ে বলল, এত পাখি নিয়ে কি করবে দিয়া? দিয়া একটু খিলখিল করে হেসে বলল, খেলবো। অর্ণব আবার অবাক হয়ে যায়, মনে মনে ভাবে নিশ্চয়ই ওদেরকেও আবার জাপানিজ, চাইনিজ, ইংলিশ বলা শেখাবে। কিন্তু মুখে আর কিছু বলে না অর্ণব, চুপচাপ মুগ্ধ হয়ে দিয়ার পাগলামি দেখতে থাকে। আজকাল যে দিয়ার সমস্ত পাগলামি বড্ড ভালো লাগতে শুরু করেছে অর্ণবের। কিন্তু অর্ণবের বেশি কিছু ভাবার আগেই দিয়া এবার অর্ণবের হাতটা ধরে বলে, এই যত পাখি আছে এই খাঁচাগুলোতে, খাঁচা খুলে সবাইকে মুক্ত আকাশে উড়িয়ে দাও। অর্ণব খুব অবাক হয়ে তাকিয়ে থাকে দিয়ার দিকে। এত টাকা দিয়ে পাখিগুলো কিনলে এখন সবাইকে উড়িয়ে দিতে বলছো? হ্যাঁ বলছি। কেন জানো? কারণ আমরা মানুষরাও যে বড্ড বন্দী গো নিজের জীবনে। প্রত্যেক দিন আমরা আমাদের জীবনের রোজকার কত টেনশন, ফ্রাস্ট্রেশনের কাছে হেরে গিয়ে একটা বন্দি জীবন কাটাই। এই যে তুমি রোজ অফিস থেকে ফেরো একটা করে কাজের চিন্তা মাথায় নিয়ে। দিয়া প্রমোশন না পেলে কি হবে? দিয়া অফিসে কাজের ভীষণ চাপ, একটার পর একটা কাজে ডেডলাইন চলছে। বাবা মারা যাওয়ার পর তুমি সেই যে অত খারাপ পরিস্থিতি দেখেছিলে, তারপর থেকে তোমার মনে ভয় ঢুকে গেছে যদি আবার সেই খারাপ পরিস্থিতিতে তোমায় বাঁচতে হয়, তাই এত দমবন্ধ হয়ে বাঁচছো তুমি। ছেড়ে দাও, সব চিন্তা মন থেকে ছেড়ে দাও। অর্ণবের আবারও ঘোর লেগে যাচ্ছিল দিয়ার কথা শুনে। মুখে কিছু না বলতে দিয়া কি করে এত কিছু বুঝে যায়। দিয়া এবার অর্ণবের হাত দিয়ে সবকটা পাখির খাঁচা খুলে ওদেরকে মুক্ত আকাশে উড়িয়ে দেয়। অর্ণব অবাক হয়ে দেখছিল পাখিগুলো কেমন মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। সত্যিই তো, ওদের জীবন, ওদের মুক্তির স্বাদ আকাশে। আর কার না ইচ্ছে করে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে। সে সময় দিয়া বলে ওঠে, এই যে পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দিলে, জানো কি হলো এতে? অর্ণব আবার মাথা নাড়িয়ে বলল, না, সে তো জানে না কি হয়েছে। দিয়া বলল, ঠিক এইভাবে তুমি তোমার সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তাকে মুক্তি দিয়ে দিলে। ঠিক যেভাবে এই পাখিগুলো মুক্ত আকাশে মুক্তি পেয়ে গেল। আর স্বাধীনতা কার না ভালো লাগে বলো? অর্ণব অপলক দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে থাকে। অর্ণবের শুধু একটা কথাই মনে হতে থাকে, ভালোবাসার অপর নাম বোধহয় দিয়া। আর একদিন দুপুরবেলা দিয়া বেড়াতে গেছে মামি শাশুড়ির বাড়িতে। কিন্তু ওদের বাড়ির সবার একটা বদ অভ্যেস হলো দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পর একটা ভাত ঘুম দেওয়া, যেটা আবার দিয়ার মোটে পছন্দ নয়। অর্ণবের অবশ্য নির্জন দুপুরে ভাত খেয়ে
উঠে একটু ঘুম পাচ্ছিল, কিন্তু দিয়া অর্ণবের হাত ধরে হ্যাঁচকা টান মেরে ওকে ঘুম থেকে তুলে বলল, চলো এক্ষুনি। অর্ণব সদ্য কাঁচা ঘুম ঘুম থেকে উঠে দিয়ার কথা শুনে বলল, কোথায় যাব? কিন্তু দিয়ার মুখ দেখে অর্ণবের বুঝতে বাকি রইল না দিয়ার মাথায় নিশ্চয়ই আবার কোনো দুষ্টুমি বুদ্ধি ঘুরছে, কিন্তু দিয়াকে থামাবে এহেন সাধ্যকার। অর্ণব তবু কোনো মতে একটু বোঝানোর চেষ্টা করলো দিয়াকে, দিয়া প্লিজ এখানে এসব কিছু করতে চেও না, এরা কিন্তু ভীষণ সিরিয়াস, কেউ তোমার পাগলামি বুঝবে না। দিয়া এবার একটু কপট রাগ করে বলল, পাগলামি? কে বললো আমি পাগলামি করছি? তাহলে কি করছো দিয়া? দিয়া আবার একটু ওভার স্মার্টের অ্যাটিটিউড নিয়ে দেখালো, ওই এতদিন যেটা করে এসেছি সেটাই করছি, তোমায় জীবন কিভাবে বাঁচতে হয় সেটা শেখাচ্ছি। অর্ণব আবার মাথায় হাত দিয়ে বলল, ওরে বাবা, তাহলে তো খুব মুশকিল, এখানে আবার কি কাণ্ড বাঁধিয়ে বসবে? বুঝতে পারছি না, আর তাছাড়া সেসব তো তুমি আমায় অনেক শিখিয়েছো, আবার কি দরকার দিয়া? দিয়া তবু নাছোড়বান্দা, আরে বাবা এটা লাস্ট লেসন, এটা হয়ে গেলেই সিলেবাস কমপ্লিট, তারপরে আমি রেজাল্ট ডিক্লেয়ার করে দেব, তুমি ফেল করলে না পাস। অর্ণব বুঝতে পারলো এই পাগলির হাত থেকে রেহাই পাওয়া তো এত সহজ ব্যাপার নয়, তাই ওর হাতে নিজেকে সারেন্ডার করে দিয়ে বলল, বলো কি করবে। দিয়া মুখে আর কিছু বলল না, শুধু বড় বড় দুটো চোখে দুষ্টুমি ফুটিয়ে খিলখিল করে হাসলো। অর্ণবের আর বুঝতে বাকি রইল না দিয়া নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকাতে চলেছে। দিয়া অর্ণবের হাত ধরে চুপি চুপি ছাদে নিয়ে এলো, সবাই অঘরে ঘুমাচ্ছে তখন। অর্ণব ফিসফিস করে বলল, এখানে কি করবে দিয়া? দিয়া মুখ টিপে হাসতে হাসতে বলল, সকালবেলা দেখেছিলাম এখানে দিদান আচার শুকোতে দিয়েছিল। অর্ণব এবার খুব অবাক হয়ে তাকিয়ে থাকলো দিয়ার দিকে। তো তো কিছুই না, ওই আচারটা আমরা এবার চুরি করে খাবো। দিয়ার প্রত্যেকটা পাগলামির মতো এবারও অর্ণবের ভীষণ হাসি পেল দিয়ার কাণ্ড কারখানা দেখে। প্রত্যেকবারের মতো এবারও একটা অদ্ভুত ম্যাজিক কাজ করছিল। দিয়া অর্ণবকে লুকিয়ে লুকিয়ে আচার চুরি করা খেতে শেখালো। শুধু আচার নয়, দিদানের তৈরি আমসত্ত্ব খেলো ওরা চুরি করে। অর্ণবের যে খুব আচার খেতে ভালো লাগে তা নয়, কিন্তু দিয়ার কোনো পাগলামিতে ওর আর বাধা দিতে ইচ্ছে করছিল না। আচ্ছা দিয়া, এভাবে লোকের বাড়ি থেকে খাবার চুরি করে খাওয়া উচিত? আরে ধুর বাবা, লোকের বাড়ি কোথায়, এ তো তোমার নিজের মামার বাড়ি। আর শোনো, ছোটবেলায় কি তুমি কখনো বাড়ির কোনো খাবার চুরি করে খাওনি বলো? অর্ণব একটু ভেবে বলল, হ্যাঁ খেয়েছি, একবার তো এই কারণে মায়ের কাছে বেধারক পিটুনিও খেতে হয়েছিল। দিয়া এবার চোখ বড় বড় করে বলে উঠল, তো কি মনে হলো? মনে হলো কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে গেছো? অর্ণবের উত্তর পাওয়ার আগে দিয়া আবার বলতে শুরু করলো, আমি তো জানো আমসত্ত্ব, আচার, তেঁতুল, গুঁড়ো দুধ কত কিছু চুরি করে খেয়েছি। অর্ণব এবারে সত্যি খুব জোরে জোরে হাসতে থাকে। তুমি সত্যি আর বড় হলে না দিয়া? দিয়া একদৃষ্টে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। তুমি জানো তোমার এই হাসিটা ফিরিয়ে আনার জন্য আমি কত কাণ্ড করেছি। এই হাসিটাকে কোনোদিন হারিয়ে যেতে দিও না অর্ণব। এটাই তুমি, এটাই হলো সত্যিকারের আসল তুমি। অর্ণব দিয়াকে কাছে টেনে ওর দু চোখে চুমু খায়, তারপর জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে বললে এটা লাস্ট লেসন, তাহলে আমার টেস্ট নেবে তো এবার? ও সব তো আমার সিলেবাস কমপ্লিট করতে করতেই নেওয়া হয়ে গেছে। তাহলে বলো, পাস না ফেল? দিয়া খুব ভেবেচিন্তে উত্তর দিল, যদি যা যা শেখানো হলো তোমায় সেগুলো কোনোদিনও তুমি নিজে থেকে ট্রাই না করো, তাহলে তুমি ফেল। আর যদি এই সব কাণ্ড কিছু সময় অন্তর অন্তর তুমি আমার সাথে রিপিট করতে থাকো, তাহলে তুমি পাস। অর্ণব দিয়াকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, তুমি আমার কাছে থাকলে আমি যে এই পাগলামিগুলো চেয়েও ভুলতে পারবো না দিয়া। দূরে আকাশে তখন ভেসে যাচ্ছে আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক। এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে ধরা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।